ক্লাস 9 এর আগের দিন আমরা করভাস থেকে কিছু অংশ পড়েছিলাম। আজ তার পরবর্তী অংশ আমরা পড়ব। সম্পূর্ণ করভাস গল্পাংশটি আমরা 3টে ক্লাসে শেষ করব। আজকে আমরা দ্বিতীয় অংশটা পড়তে থাকব। তোমরা সবাই বইটা খুলে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পেজ নাম্বার 34 আমরা এর আগের দিন একটি পাখি সম্পর্কে জানছিলাম, কাকের মতো দেখতে, যার নাম করভাস। তার মধ্যে একটা বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে, একটা বৈশিষ্ট্য যেটি অন্য পাখিদের মতো নয়। তার মধ্যে একটা মানবিক প্রবৃত্তির বহিঃপ্রকাশ ঘটছে। মিরাকিউলন যন্ত্রে অর্নিথন যন্ত্রে তার ট্রেনিং হয়েছে, সে তার ট্রেনিং কমপ্লিট করেছে। তারপর তাকে নিয়ে প্রফেসর শঙ্কু শান্তিয়োগের উদ্দেশ্যে পক্ষী সম্মেলন আছে, সেখানে বৈজ্ঞানিকের বিভিন্ন বিজ্ঞানের আবির্ভাব ঘটবে। তাদের সামনে তার এই গবেষণার এবং তার এই পাখির পরিচয় তিনি বিভিন্ন সায়েন্টিস্টদের মধ্যে করিয়ে দেবেন, সেই উদ্দেশ্যে তিনি পৌঁছে গেছেন। এই পর্যন্ত আমরা পড়েছিলাম। এর পরের অংশ তোমরা দেখো। 10ই নভেম্বর, দক্ষিণ আমেরিকা যাওয়ার পথে প্লেনে বসে এই ডায়েরি লিখছি। একটিমাত্র ঘটনাই লেখার আছে। বাড়ি থেকে যখন রওনা হব, তখন করভাস হঠাৎ দেখি তার খাঁচা থেকে বার হওয়ার জন্য ভারী ছটপটানি আরম্ভ করেছে। কি ব্যাপার বুঝতে না পেরে খাঁচার দরজা খুলে দিতেই সে শটান উড়ে গিয়ে আমার রাইটিং টেবিলে বসে ঠোঁট দিয়ে টেবিলের দেরাজাটায় ভীষণ ব্যস্তভাবে টোকা মারতে আরম্ভ করলো। দেরাজ খুলে দেখি আমার পাসপোর্টটা তার মধ্যে রয়ে গেছে। করভাসের জন্য নতুন ধরনের খাঁচা বানিয়ে নিয়েছি। যে আবহাওয়া করভাসের পক্ষে সবচেয়ে আরামদায়ক, খাঁচার ভিতর কৃত্রিম উপায়ে সে আবহাওয়া বজায় রাখার ব্যবস্থা করেছি। খাবার জন্য কাকের পক্ষে পুষ্টিকর ভিটামিন দিয়ে হোমিওপ্যাথিক বড়ির মতো মুখরোচক বড়ি তৈরি করে নিয়েছি। প্লেনের যাত্রীদের মধ্যে কেউই বোধহয় এর আগে কখনো পোষা কাক দেখেনি। করভাস তাই সকলের কৌতূহল উদ্রেক করছে। তবে আমি আমার কাকের বিশেষত্ব সম্পর্কে কাউকে কিছু বলিনি। ব্যাপারটা গোপন রাখতে চাই। অনুমান করি বোধহয় করভাসও সাধারণ কাকের মতোই ব্যবহার করছে। সে নিয়ে ফিরছে, ব্যাপারটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। কাকও বুঝতে পারছে যে তাকে নিয়ে বিভিন্ন যাত্রীর মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়েছে, তাই যাতে তার বিশেষত্বগুলো মানুষ জানতে না পারে, সেই জন্য সাধারণ কাক যেরকম ব্যবহার করে সেরকম সে ব্যবহার করছে। 14ই নভেম্বর, হোটেল এক্সেলসিয়ার, সান্তিয়াগো, রাত 11টা। দুদিন খুব ব্যস্ত ছিলাম, তাই ডায়েরি লেখার সময় পাইনি। আগে আমার বক্তৃতার কথাটা বলে নেই, তারপর এই কিছুক্ষণ আগে চাঞ্চল্যকর ঘটনায় আসা যাবে। এক কথায় বলা যায়, করভাস সহ আমার বক্তৃতাটা হয়েছে অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ। লেখাটা পড়তে লেগেছিল 8 ঘন্টা। তারপর করভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন চলল 1 ঘন্টার উপর। আমি মঞ্চে উঠেই করভাসকে খাঁচা থেকে বার করে টেবিলের ওপর ছেড়ে দিয়েছিলাম। তাহলে সেই আগের দিন যেদিন ডেমনস্ট্রেশন হচ্ছিল কাকের, সেদিনকার ঘটনা এখানে উল্লেখ করা হচ্ছে। ছেড়ে দিয়েছিলাম প্রকাণ্ড লম্বা মেহগনি টেবিল, তার পিছনে লাইন করে সম্মেলনের কর্তৃপক্ষরা বসেছেন। আমি একপাশে দাঁড়িয়ে মাইক্রোফোনের আমার প্রবন্ধ পড়ছি। পড়া যতক্ষণ চলল ততক্ষণ করভাস এক পাও নড়েনি। তার এক পাশে ঘাড় কাত করে করার ভঙ্গি ও মাঝে মাঝে মাথার উপরকার করা থেকে মনে হচ্ছিল সে গভীর মনোযোগের দিয়ে আমার কথা শুনছে এবং কথা বুঝতেও পারছে। বক্তৃতা শেষ হওয়ার পর চারিদিক থেকে করধ্বনির সঙ্গে সঙ্গে সে কাঠঠোকরার মতো শব্দ শুনে টেবিলের দিকে চেয়ে দেখি
করবাস তার ঠোঁট দিয়ে হাততালির সঙ্গে তাল মিলিয়ে টেবিলের ওপর ঠুকে চলেছে। ডেমনস্ট্রেশনের সময় অবশ্যই করভাসের কোনো বিরাম ছিল না। গত 2 মাসে সে যা যা কিছু শিখেছে সবই সম্মেলনের অভ্যাগতদের সামনে উপস্থিত করে তাদের তাক লাগিয়ে দিয়েছে। সকলে এক বাক্যে স্বীকার করেছে যে পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান বুদ্ধি যে এভাবে প্রবেশ করতে পারে তা কেউই কল্পনা করতে পারেনি। এখনকার কাগজ কোরিয়ারে দেল সান্তিয়াগো সান্ধ্য সংস্করণের মধ্যেই করবাসের খবর বেরিয়ে গেছে। শুধু বেরিয়েছে যে প্রথম পাতায় প্রধান খবর বেরিয়েছে, শুধু বেরিয়েছে নয়, প্রথম পাতায় প্রধান খবর বেরিয়েছে। আর তার সঙ্গে বেরিয়েছে পেন্সিল মুখে করবাসের একটি ছবি। তাহলে সেখানকার একটি নামী সংবাদপত্রে করবাসের ছবি ছেপে তার প্রতিবেদন প্রকাশ হয়েছে। শুধু প্রতিবেদনের প্রকাশ হওয়াই বড় কথা নয়, একদম প্রথম পাতায় প্রথম খবরই করবাসের দেওয়া হয়েছে এবং করবাস ঠোঁটে পেন্সিল নিয়ে একটি ছবি সেখানে প্রকাশ পেয়েছে। মিটিং এর পর গ্রেনফেল ও সম্মেলনের চেয়ারম্যান সিনিয়র কোভারুবিয়াসের সঙ্গে সান্তিয়াগো শহর দেখতে বেরিয়েছিলাম। জনবহুল মনোরম আধুনিক শহর, পূব দিকে আন্দ্রিজ পর্বত শ্রেণী চিলি ও আর্জেন্টিনার মধ্যে প্রাচীরের মতো দাঁড়িয়ে আছে। ঘণ্টাখানেক ঘোরার পর কোভারুবিয়াস বললেন, সম্মেলনের প্রোগ্রামে দেখে থাকবে অতিথিদের জন্য আমরা নানা রকম আমোদ প্রমোদের আয়োজন করেছি। এর মধ্যে আজ বিকেলের ব্যাপারটা আমি ব্যক্তিগতভাবে তোমাদের উপস্থিত থাকতে অনুরোধ করছি। একটি চিলিয়ান জাদুকর আজ তামাশা দেখাবেন তোমাদের খাতিরে। ইনি অর্গাস নামে পরিচিত। এরা বিশেষত্ব হচ্ছে এই যে ইনি ম্যাজিকে নানা রকম পাখি ব্যবহার করেন। তাহলে একটি জাদুকর আছেন অর্গাস, তিনি তার ম্যাজিকে বিভিন্ন ধরনের পাখি ব্যবহার করেন এবং সে আজকে এই করভাস এবং প্রফেসর শঙ্কুর জন্য একটি ম্যাজিক শোর ব্যবস্থা করেছেন। ব্যাপারটা শুনে কৌতূহল হয়েছিল, তাই আমি আর গ্র্যান্ডফেল আজ বিকেলে এখানকার প্লাজা থিয়েটারে আর্গাসের ম্যাজিক দেখতে গিয়েছিলাম। লোকটা নানা রকম পাখি ব্যবহার করে সেটা ঠিকই, হাঁস, কাকাতুয়া, পায়রা, মোরগ, 3 হাত লম্বা সারস, 1 ঝাঁক বার্মিংহাম, এই সব কাজে লাগায় অর্গাস এবং বোঝা যায় যে সবকটি পাখি কি সে বেশ দক্ষতার সঙ্গে কাজ শিখিয়ে নিয়েছে। বলা বাহুল্য এই কাজের কোনোটাই আমার করভাসের কৃতিত্বের ধারে কাছেও আসে না। সত্যি বলতে কি, পাখির চেয়ে আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুকর ব্যক্তিটিকে। টিয়া পাখির মতো নাক, মাঝখানে স্মৃতি করা, টান করে পিছনে আঁচড়ানো নতুন গ্রামাফোন রেকর্ডের মতো চকচকে চুল, চোখে মাইনাস পাওয়ারের চশমা, তার কাঁচ এত পুরু যে মণি দুটোকে তীক্ষ্ণ বিন্দুর মতো দেখায়। লম্বাই লোকটা 6 ফুটের ওপর। চকচকে কালো কোটের আস্তিনের ভিতর থেকে দুটো শীর্ণ ফ্যাকাশে হাত বেরিয়ে আছে। সে হাতের ভঙ্গিমায় বিভিন্ন ভঙ্গিমায় দর্শকদের সম্মোহিত করে রাখে। জাদুকর খুব উঁচুদরের না হলেও জাদুকরের চেহারা ও হাবভাব দেখে প্রায় পয়সা উঠে আসে। আমি শো দেখে হল থেকে বেরোবার সময় গ্র্যান্ডফেল পরিহাস ছলে বললাম, আমাদের যেমন অর্গাসের ম্যাজিক দেখানো হলো, অর্গাসকে তেমনি করভাসের খেলা দেখাতে পারলে মন্দ হতো না। রাত 9টায় ডিনার ও তারপরে অতি উপাদেয় চিলিয়ান কফি খেয়ে গ্র্যান্ডফেলের সঙ্গে হোটেলের বাগানে কিছুক্ষণ কাটিয়ে সবেমাত্র ঘরে এসে বাতি নিভিয়ে বিছানায় শুয়েছি, এমন সময় টেলিফোন বেজে উঠল। আমি একটু অবাক হয়ে অন্ধকারে রিসিভারটা তুলে কানে দিলাম। সিনিয়র শঙ্কু? হ্যাঁ, আমি রিসেপশন থেকে বলছি। আপনার অসময় বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। একটি ভদ্রলোক বিশেষ করে আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। আমি বাধ্য হয়ে বললাম যে আমি ক্লান্ত, সুতরাং ভদ্রলোক যদি কাল সকালে আমার টেলিফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন তাহলে ভালো হয়। নিশ্চয়ই কোনো রিপোর্টার। এর মধ্যে 4 জন সাংবাদিক ইন্টারভিউ দিতে হয়েছে এবং তারা যেসব প্রশ্ন করেছে তাতে আমার মতো ঠান্ডা মেজাজের মানুষকেও রীতিমতো অসহিষ্ণু হয়ে পড়তে হয়। একজন সরাসরি জিজ্ঞেস করলেন, ভারতবর্ষে যেমন গরুকে পুজো করা হয় তেমনি কাককেও কি হয় নাকি? রিসেপশন লোকটির সঙ্গে
কথা বলে বলল, সিনিয়র সঙ্গে ভদ্রলোক বলছে তিনি 5 মিনিটের বেশি সময় নেবেন না, সকালে ওর একটা অন্য এনগেজমেন্ট রয়েছে। বললাম, যিনি এসেছেন তিনি কি সংবাদপত্রের লোক? আজ্ঞে না, ইনি হলেন বিখ্যাত চিলিয়ার জাদুঘর আরগাস। নামটা শুনে বাধ্য হয়ে ভদ্রলোকের ওপর আসতে বলতে হলো। বিছানার পাশে টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিলাম। 3 মিনিট পর কলিং বেল বেজে উঠল। দরজা খুলে যাকে দেখলাম তাকে স্টেজে 6 ফুট বলে মনে হয়েছিল, এখন বুঝলাম তিনি 6.5 ফুটেরও বেশি লম্বা। সত্যি বলতে কি, এত লম্বা মানুষ এর আগে আমি কখনো দেখিনি। বিলিতি কায়দায় সামনের দিকে ঝুঁকে পড়ে নমস্কার জানাবার সময়ও তিনি আমার চেয়ে প্রায় 6 ইঞ্চি লম্বা রয়ে গেলেন। ভদ্রলোককে ঘরে আসতে দেখলাম, বললাম, স্টেজের পোশাক ছেড়ে জাদুঘর এখন সাধারণ স্যুট পরে এসেছেন, তবে এ স্যুটের রঙও কালো। ঘরে ঢোকার পর লক্ষ্য করলাম কোটের পকেটে বেরিয়েছে দেল সান্তিয়াগোর শান্ত সংস্করণ। আরগাস চেয়ারের উপর বসা তার ম্যাজিকের তারিফ করে বললাম, যতদূর মনে পড়ছে গ্রিক উপকথায় আরগাস নামে একজন কীর্তিমান পুরুষের কথা পড়েছি, যার সর্বাঙ্গে ছিল সহস্র চোখ। একজন জাদুঘরের পক্ষে নামটা বেশ মানানসই। আরগাস মৃদু হেসে বললেন, সেই কীর্তিমান পুরুষটির সঙ্গে পাখির একটা সম্পর্ক রয়েছে, মনে পড়েছে নিশ্চয়ই। আমি বললাম, হ্যাঁ, গ্রিক দেবী হেরা আরগাসের চোখগুলি তুলে ময়ূরের পুচ্ছে বসিয়ে দিয়েছিলেন। সেই থেকেই ময়ূরের লেজে চাকা চাকা দাগ। কিন্তু আমার কৌতূহল হচ্ছে আপনার চোখ সম্বন্ধে। কত পাওয়ার আপনার চশমার? -20। তবে তাতে কিছু এসে যায় না, আমার পাখিগুলোর কোনোটার চশমার প্রয়োজন হয় না। নিজের রসিকতায় নিজেই অট্টহাস্য করে উঠলেন আরগাস। কিন্তু সে হাসি ফুরোবার আগেই ভদ্রলোক হঠাৎ মুখ হাঁ অবস্থায় থেকে গেলেন। তার চোখ চলে গেছে আমার ঘরের তাকে রাখা প্লাস্টিকের খাঁচাটার দিকে। করভাস ঘুমিয়ে পড়েছিল। এখন দেখছি জাদুঘরে অট্টহাসিতেই বোধহয় তার ঘুমটা ভেঙে গিয়েছে। সে দিব্যি ড্যাব ড্যাব করে চেয়ে আছে আগন্তুকটার দিকে। আরগাস মুখ হাঁ অবস্থাতেই চেয়ার ছেড়ে উঠে খাঁচার দিকে এগিয়ে গেলেন। তারপর মিনিট খানেক ধরে করভাসের দিকে চেয়ে বললেন, আজ সন্ধ্যায় কাগজে এর বিষয় পড়ে অবধি আপনার সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছি। আপনার বক্তৃতা শোনার সৌভাগ্য আমার হয়নি। আমি পক্ষীবিজ্ঞানী নয়, কিন্তু আমিও পাখিদের শিক্ষা দিয়ে থাকি। ভদ্রলোক চিন্তিতভাবে ফিরে এসে চেয়ারে বসলেন। তারপর বললেন, বেশ, বুঝতে পারছি আপনি ক্লান্ত, কিন্তু তাও অনুরোধ করছি যদি আপনার এই পাখিটিকে একবার খাঁচা থেকে বার করতে পারেন, একবার যদি ওর বুদ্ধির নমুনা। আমি বললাম, শুধু আমি ক্লান্তই নই, আমার পাখিও ক্লান্ত। আমার খাঁচার দরজা খুলে দিচ্ছি, বাকিটা নির্ভর করে আমার পাখির মেজাজের ওপর। আমি ওকে জোর করে ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করাতে চাই না। বেশ তো, তাই হোক। খাঁচার দরজা খুলে দিলাম। করভাস বেরিয়ে এসে ডানার 3 ঝাপটায় আমার খাটের পাশে টেবিলটা এসে ঠোঁটে এক অবর্থ ঠোকরে ল্যাম্পটা নিভিয়ে দিল। ঘর এখন অন্ধকার। জানলা দিয়ে রাস্তার উল্টো দিকে হোটেল মেট্রোপলের জ্বলা নেবা সবুজ নিয়নের আলো, ফিকে আলো ঘরে প্রবেশ করছে। আমি চুপ। করভাস ডানা ছটপটিয়ে ফিরে গিয়ে খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে টেনে দরজা বন্ধ করে দিল। আরগাসের মুখের ওপর সবুজ আলো নিয়নের তালে তালে জ্বলছে নিভছে। তার সোনার চশমার পুরো কাঁচের ভিতরটা সাপের মতো চোখ, সবুজ আলোর আরো বেশি সাপের মতো মনে হচ্ছে। বেশ বুঝতে পারছি সে অবাক, হতভম্ব। বেশ বুঝতে পারছি করভাস ঘরের বাতি নিভিয়ে তার মনের যে ভাবটা প্রকাশ করলো সেটা আরগাসের বুঝতে বাকি নেই। করভাস এখন বিশ্রাম চাইছে। সে চায় না ঘরের আলো জ্বলে, সে অন্ধকার চায়, অন্ধকারে ঘুমোতে চায়। আর আরগাস তার সরু গোফের নিচে ঠোঁটের ফাঁক দিয়ে একটা ফিসফিসে শব্দ উচ্চারিত হলো, ম্যানিফিকো, অর্থাৎ চমৎকার, চমকপ্রদ, অসামান্য। তার হাত দুটো যেন তালির ভঙ্গিতে থুতনির কাছে এমন জড়ো করেছে, লক্ষ্য করলাম তার নখগুলো অস্বাভাবিক রকম লম্বা ও চকচকে। বুঝলাম সে নখে নেল পালিশ মেখেছে, রুপোলি পালিশ। তার ফলে মঞ্চে স্পট লাইটে আঙুলের খেলা জমে ভালো। সেই রুপোলি নখে এখন বারবার বাইরের সবুজ নিয়নের আলো প্রতিফলিত হচ্ছে। আই ওয়ান্ট দ্যাট ক্রো।
ফিসফিসে শুকনো গলায় ইংরেজিতে আরগাসের কথা এলো। এতক্ষণ সে স্প্যানিশ ভাষায় বলছিল আমার সঙ্গে। কথাগুলো লিখতে গিয়ে বুঝতে পারছি তাকে একটা নগ্ন নির্লজ্জ লোভের ইঙ্গিত এসে পড়েছে, কিন্তু আসলে অর্গাসের কণ্ঠস্বরে ছিল অনুনয়। আই ওয়ান্ট দ্যাট ক্রো, আবার বলল অর্গাস। আমি চুপ করে তার দিকে চেয়ে রইলাম। এখন কিছু বলার দরকার নেই, আরো কি বলতে চাই লোকটা দেখা যাক। অর্গাস এতক্ষণ জানলার দিকে চেয়েছিল, এবার সে আমার দিকে দৃষ্টি ফেরালো। ভারী অদ্ভুত লাগছিল এই অন্ধকার আর সবুজ আলোর খেলা। এও যেন একটা ভেলকি। লোকটা এই আছে এই নেই। অর্গাসের লম্বা আঙুলগুলো নড়ে চড়ে উঠল, সেগুলো এখন তার নিজের দিকে ইঙ্গিত করছে। আমাকে দেখো প্রফেসর, আমি অর্গাস, আমি বিশ্বের সেরা জাদুকর। আমেরিকার প্রতিটি শহরের প্রতিটি জাদুপ্রিয় লোক আমাকে চেনে। ছেলে বুড়ো মেয়ে পুরুষ সবাই চেনে। আগামী মাসে আমি পৃথিবী ভ্রমণে বেরোচ্ছি। রোম, ম্যাড্রিড, প্যারিস, লন্ডন, অ্যাথেন্স, স্টকহোম, টোকিও, হংকং। আমার ক্ষমতা এবার স্বীকৃত হবে সারা বিশ্বে। কিন্তু আমার চমকপ্রদ ম্যাজিক আর সহস্র গুণের বেশি চমকপ্রদ হবে কিসে জানো? ইফ আই গেট দ্যাট ক্রো, দ্যাট ইন্ডিয়ান ক্রো। ওই পাখি আমার চাই প্রফেসর, ওই পাখি আমার চাই, আমার চাই, আমার চাই। অর্গাস তার ফিসফিসে কথার সঙ্গে সঙ্গে তার হাতটা আমার চোখের সামনে নাড়ছে, আঙুলগুলোকে সাপের ফনার মতো দোলাচ্ছে, নখগুলো সবুজ আলোয় চকচক করছে। আমি মনে মনে হাসলাম। আমার জায়গায় অন্য কোনো লোক হলে অর্গাসের কার্যসিদ্ধি হতো, অর্থাৎ সে লোক হিপনোটাইজড হতো। সেই সুযোগে খাঁচার পাখি অর্গাসের হস্তগত হতো। আমাকে হিপনোটাইজড করা সহজ নয়, সেটা এবার আমার কথা থেকেই বোধ হয় জাদুকর বুঝতে পারল। মিস্টার অর্গাস, আপনি বৃথা বাক্য ব্যয় করছেন, আর আমায় সম্মোহিত করার চেষ্টা বৃথা। আপনার অনুরোধ রক্ষা করা আমার পক্ষে সম্ভব নয়। করবার শুধু আমার ছাত্রই নয়, সে আমার সন্তানের মতো। সে আমার বন্ধু, আমার অক্লান্ত পরিশ্রম ও গবেষণার। প্রফেসর, অর্গাসের কণ্ঠস্বর আগের থেকে অনেক বেশি তীব্র, কিন্তু পরক্ষণে সে আবার গলা নামিয়ে বলল, প্রফেসর, তুমি কি জানো যে আমি ক্রোরপতি? শহরের পূর্ব প্রান্তে আমার একটা 50 কামরা বিশিষ্ট প্রাসাদ রয়েছে। সেটা কি তুমি জানো? আমার বাড়ি 26 জন চাকর, আমার 4টে ক্যাডিলাক গাড়ি। এসব তুমি কি জানো? খরচের তোয়াক্কা আমি করি না প্রফেসর। ওই জন্য তোমাকে আমি আজই এক্ষুনি 10,000 এস্কুডো দিতে রাজি আছি। 10,000 এস্কুডো মানে প্রায় 15,000 টাকা। অর্গাস জানে যে সে যেমন খরচের তোয়াক্কা করে না, আমি তেমনি টাকা জিনিসটা তোয়াক্কা করি না। সে কথাটা তাকে বললাম। অর্গাস এবার একটা শেষ চেষ্টা করলো। তুমি তো ভারতীয়, তুমি কি অলৌকিক যোগাযোগে বিশ্বাস করো না? ভেবে দেখো অর্গাস কর্ভাস, ওই কাকের নামকরণ হয়েছে আমার জন্য। তুমি কি সেটা কি তুমি বুঝতে পারছো না প্রফেসর? আমি আর ধৈর্য রাখতে পারলাম না, চেয়ার ছেড়ে উঠে বললাম, মিস্টার অর্গাস, তোমার গাড়ি বাড়ি খ্যাতি অর্জন অর্থ নিয়ে তুমি থাকো। করবাস আমার কাছেই থাকবে। ওর শিক্ষা এখনো শেষ হয়নি। ওকে নিয়ে আমার এখন অনেক কাজ বাকি। আমি আজ ক্লান্ত। তুমি 5 মিনিট সময় চেয়েছিলে, আমি 20 মিনিট দিয়েছি, আর দিতে পারছি না। আমি এখন ঘুমোবো, আমার পাখিও ঘুমোবে, সুতরাং গুড নাইট। আমার কথাগুলো শুনে অর্গাসের মুখে হতাশার ছাপ দেখে একটা সামান্য অনুকম্পার ভাব মনে প্রবাস করলেও সেটাকে একবার আমল দিলাম না। অর্গাস আবার বিলেতি কায়দায় মাথা নুইয়ে স্প্যানিশ ভাষায় গুড নাইট জানিয়ে আমার ঘর থেকে বেরিয়ে চলে গেল। দরজাটা বন্ধ করে খাঁচার কাছে গিয়ে দেখি করবাস এখনো জেগে আছে। আমি যেতেই সে ঠোঁট ফাঁক করে একটা শব্দ উচ্চারণ করলো, কে? এবং শব্দটায় যে জিজ্ঞাসা রয়েছে সেটা তার বলার সুরই স্পষ্ট। বললাম, একটা পাগলা জাদুকর। টাকার গরমটা বড্ড বেশি। তোমাকে কিনতে এসেছিল, আমি না করে দিয়েছি, সুতরাং তুমি নিশ্চিন্তে ঘুমোতে পারো।
আজ এই পর্যন্ত, বাকি অংশটা পরের দিন।